আ এটি রেকর্ড হয়েছে আমার বাংলাদেশ ভিজিটের সময়। আজকে আমি আপনাদেরকে কিছু ব্যাপারে অ্যাওয়্যার করতে চাচ্ছি যে বুকে ব্যথা কেন হচ্ছে এবং সব বুকে ব্যথায় কি হার্ট অ্যাটাক কিনা এবং সেক্ষেত্রে আপনার কি করণীয় আছে। বুকে ব্যথার যে এটাকে আমি ৩ টা ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে একটাকে মেডিকেলি আমরা বলি যে স্টেবল অ্যানজাইনা। সেটা কী জিনিস? সেটা হচ্ছে যে আপনার যে হার্টের যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলোর ভিতরে হয়তোবা ব্লাড সাপ্লাইটা একটু ওই যে রক্তনালী একটু ন্যারো হয়ে গিয়েছে এবং ন্যারো হওয়ার কারণে ব্লাড সাপ্লাইটা একটু কম্প্রোমাইজড হয়েছে। সে কারণে আপনার কেউ যখন হাঁটবেন বা হেভি কোনো জিনিস কিন্তু লিফট করবেন, হার্টের ব্লাড সাপ্লাইয়ের উপর বা হার্টের উপর একটু বেশি প্রেশার করে, সে কারণে তাদের কিন্তু এই যে বুকে ব্যথা অনুভব হয়। এবং নর্মালি দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা পার্কে আপনি হাঁটছেন বা কোথাও জায়গা যাচ্ছেন, 10-15 মিনিট হাঁটার পরে আপনি একটু বুকে ঠিক আমি ব্যথাও বলবো না এটাকে, আপনি একটু ইউ ফিল এ বিট হেভিয়ার। সো হেভি ফিল করার কারণে আপনি হয়তো বা বসলেন কোথাও, বসার পর দেখা যাচ্ছে যে 10 মিনিটস পর বা 15 মিনিটস পর কিছু সময় পরে এই বুকে ব্যথাটা আর নাই। এটি হচ্ছে যে স্টেবল অ্যানজাইনা। এটি দিয়ে কিন্তু যখন কারো সিগনিফিক্যান্ট আপনার যখন ব্লক হয়ে যায় কোনো একটা রক্তনালী অথবা তার ব্রাঞ্চে, এটি দিয়ে কিন্তু শুরু হয়। এটি যখনই কারো হবে এই ধরনের কিছু, তখন কিন্তু আপনার ইউ নিড টু বি অ্যালার্ট অ্যাবাউট দ্যাট। আই নিড টু ডু সামথিং, আই নিড টু সি এ কার্ডিওলজিস্ট টু সর্ট দিস প্রবলেম আউট। এখন আরেকটি হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা। তাহলে আনস্টেবল অ্যানজাইনা হচ্ছে এটিও বুকে ব্যথা। তাহলে স্টেবল অ্যানজাইনা যেটা প্রথম বলেছি, আপনি পার্কে হাঁটছেন, হাঁটার পরে আপনার বুকে ব্যথা হলো, আপনি একটু রেস্ট নিলেন, রেস্ট নেওয়ার পরে সেই বুকে ব্যথাটা একটু ভালো হলো। তাহলে আনস্টেবল অ্যানজাইনার সাথে তার দুটোইতে অ্যানজাইনা না, তাহলে ডিফারেন্সটা কী? আনস্টেবল অ্যানজাইনাটা হচ্ছে আপনি বসে আছেন, হয়তো বা টেলিভিশন দেখছেন বা অন্য কারোর সাথে কথা বলছেন, আপনি রেস্টিং অবস্থায় আছেন, আপনি হঠাৎ করে বুকে চাপ বা ব্যথা অনুভব করলেন। দিস ইজ কল আনস্টেবল অ্যানজাইনা। এই আনস্টেবল অ্যানজাইনা ইজ মোর critical than stable angina. Unstable angina can turn into a heart attack. হার্ট অ্যাটাক যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি কিন্তু সাম সিমটম আছে। সিমটমগুলো কি আছে? কেউ বলেন যে বুকে হেভি লাগছে, কেউ বলছে যে বুকে ব্যথা করছে, আবার কেউ কেউ ফিল করবেন আপনার বুকে যদি ধরেন একটা বেল্ট দিয়ে যদি আপনার আমরা যেমন কোমরে যখন বেল্ট পরি, বেল্ট পরলে হয় কি আপনি যদি খুব টাইট করে যদি বেল্টটা লাগানোর চেষ্টা করবেন, ইট উইল ইউ ফিল লাইক স্কুইজিং। So same like squeezing pain. If you put a belt around your chest and try to squeeze, and you will feel like it is kind of squeezing type of feelings. Just আপনার পেইন কিন্তু অনেক সময় কিন্তু এই ধরনের দেখা দিতে পারে, এবং ইট ইজ ওয়ান অফ দ্য কমন প্রেজেন্টিং symptoms of somebody when develop heart attack. এবং এই যে আপনারা হয়তো বা নাটক ছবিগুলো অনেক সময় দেখা দিয়েছে, এখনও মনে করে অনেকে দেখা যাচ্ছে যে বুকের এই জায়গা বা হাত দিকে এইভাবে হাত দিয়ে বলছে, অ্যাক্টিং করছে আমার তো বুকে ব্যথা করছে, কিন্তু টিপিক্যালি হার্টের যে পেইনটা থাকে সেই পেইনটা মোস্ট কমনলি ইট ইজ ইন সেন্ট্রাল অরিজিন, বুকের মাঝ বরাবর হবে, এবং দ্যাট ক্যান ট্রাভেল রেডিয়েটস টুয়ার্ডস জ, এবং sometimes it travels towards left arm. This is the common symptoms of if somebody have a heart attack. এখন সবসময় কিন্তু আপনি কমন কিন্তু এই ধরনের নাও হতে পারে, এবং তাহলে অন্য কীভাবে হতে পারে? সামটাইমস আপনার কখনো পালপিটেশন ছিল না, হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার হার্ট ইজ রেসিং ফাস্টার দ্যান ইউজুয়াল, আপনি কেমন অস্থির লাগছে, পালপিটেশন হচ্ছে। হার্ট অ্যাটাক কিন্তু এই ধরনের সিমটম নিয়েও কিন্তু প্রেজেন্ট করতে পারে। অনেক সময় কিন্তু আপনি ভালো ছিলেন, আপনি হঠাৎ করে শ্বাসকষ্টর মতো ফিল করলেন, এটিও কিন্তু কারো যখন হার্ট অ্যাটাক হয় এ ধরনের কিন্তু প্রেজেন্ট করতে পারে। অনেক সময় ইটস ভেরি রেয়ার, সামটাইমস আপনার রাইট কর্নারি আর্টারির ব্লকেজের কারণে কিন্তু অনেক সময় ব্যাক পেইন হিসাবেও, দিস ইজ ভেরি রেয়ার,
আপনার যদি ব্যাক পেন হয় তখন মনে করবেন যে আপনার হার্ট অ্যাটাক, ভেরি রেয়ার প্রেজেন্টেশন। এটা হচ্ছে এই যে প্রেজেন্টেশনগুলো বললাম, সিমটমগুলো, এগুলো হচ্ছে কমনলি আপনার প্রেজেন্ট করে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, যদি কারো হার্ট অ্যাটাক হয় সবসময় এই সিমটমের বাহিরে কিন্তু অন্য কোনোভাবে কি দেখা দিতে পারে? ইয়াস, মাই অ্যান্সার। এবং আমাদের এই বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশে কিন্তু ডায়াবেটিক পেশেন্ট আছে, কিন্তু প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আছে। ওভার লং টার্ম ডায়াবেটিক যারা আছেন তাদের কিন্তু নার্ভ এফেক্টেড হয়। এই কারণে কিন্তু যারা ডায়াবেটিস তাদের কিন্তু কোনো বুকে ব্যথা না নিয়েও কিন্তু তারা বা কম্প্রেশন না নিয়েও কিন্তু তারা কিন্তু হার্ট অ্যাটাককে প্রেজেন্ট করতে পারেন। অনেক সময় তাদের হয়তো বা লোয়ার জোট এটুতে দাঁতে ব্যথা হচ্ছে এইরকমভাবে প্রেজেন্টেশন করতে পারেন, অথবা সামটাইম সিম্পলি ফিলিং আনকমফর্টেবল, অথবা একটু সোয়েটিং হচ্ছে, কেমন যেন অস্থির লাগছে। কথা হচ্ছে যে আপনারা যারা ডায়াবেটিক আছেন আপনাদের কাছে নট সামথিং ইউজুয়াল, আপনার মনে হচ্ছে যে আপনার কাছে ইউজুয়াল মনে হচ্ছে না, আপনি হঠাৎ করে সোয়েট করছেন এবং আপনার কাছে কেন অস্থির লাগছে, কারণ আপনার অনেক সময় কিন্তু আপনার যে টিপিক্যাল পেইনের কথা বলেছি, এটা স্কুইজিং টাইম বা হ্যাভিনেসের কথা বলছি, সেটা ডায়াবেটিকদের ক্ষেত্রে নাও হতে পারে। আপনি যদি যে কোনো নিয়ারেস্ট হসপিটালে চলে যান এবং এই হসপিটালে গেলে কিন্তু আপনার সেগুলো কিন্তু আপনার কুইকলি একটা 12 লিড ইসিজি করলে কিন্তু আপনার সাথে সাথেই কিন্তু আপনার দেখতে পাচ্ছে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা। ইসিজি কিন্তু আপনাকে, এবং শুধু ইসিজি কিন্তু আউট নট সে ইসিজি 100% ডায়াগনস্টিক। সেক্ষেত্রে ডাক্তাররা কিন্তু যারা আছে ওয়ার্ল্ডে আপনি যেখানে থাকেন তারা আরেকটি ব্লাড টেস্ট করবে, ট্রোপোনিন, এইটা একটা দেখবে, একটা এনজাইম আছে যেটা কারোর যদি হার্ট অ্যাটাক হয় তখন কিন্তু এটাকে চেক করতে পারে। সো সামটাইম অনেকেই জিজ্ঞেস করেন, এখন তো অনেক ধরনের ডিভাইস আছে, যেমন ওয়াচ আছে বা বিভিন্ন রকম ফোন আছে, বিভিন্ন ধরনের ডিভাইসগুলো আছে, এগুলোতে কি কিন্তু আপনি কি ইসিজি রাইট ওয়ে ইসিজি করে কিন্তু আপনি কি কোনো আপনি চেস্ট পেইন বা আপনি আনকমফোর্টেবল ফিল করছেন, আপনি যে এই যে ফোন বা অন্য কোনো আপনার ওয়াচের ভিতরে আপনি কুইকলি ইসিজি করে কিন্তু ওইটা কি বলবে যে আপনার হার্ট অ্যাটাক হয়নি? এটা ব্যাপারে কোনো অপিনিয়ন কি? আমাদেরকে মাঝে মাঝেই কিন্তু লোকজন জিজ্ঞেস করে। ফর ইনস্ট্যান্স যে অ্যাপল ওয়াচ, যাদের ধরেন অ্যাপল ওয়াচ যারা ইউজ করছেন তাদের কিন্তু সুন্দর, কিন্তু আপনার দেখবেন কিন্তু তাদের ইসিজি করার জন্য হচ্ছে। আপনারা এখানেই দেখুন আমি অ্যাপল ওয়াচে কিন্তু দেখাচ্ছি যে এই যে ধরুন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপল ওয়াচ আমার এই মুহূর্তে আমার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করছে। এবং আমি যদি শুধু এটার উপর রিলাই করি, যদি আমার হ্যাভিং সিমটমস অফ হার্ট অ্যাটাক, ইট উইল বি আনওয়াইজ টু রিলাই অন দ্যাট ডিভাইসেস। এবং অ্যাপল ওয়াচেরও কিন্তু ওরাও বলেছে কিন্তু আপনার এরা কিন্তু হার্ট অ্যাটাক ডিটেক্ট করতে পারবে না। হয়তো বা কী ধরনের আপনার যদি কোনো ইররেগুলার রিদম থাকে বা একটু যদি আপনার হার্ট রেট বা ইররেগুলার রিদম যদি থাকে, সেক্ষেত্রে হয়তো দিস কাইন্ড অফ ডিভাইসেস ক্যান গিভ ইউ সাম ইনফরমেশন। In future, we don't know yet. In future, we might get some kind of devices, watch or phone can detect heart attack. But at the moment, আমি 29 নভেম্বরের কথা বলছি, at the moment we shouldn't rely on that kind of devices. We should visit the hospital, or the doctor can read ECG, can perform a few blood tests, and they can actually rule out you didn't have a heart attack. আরেকটাভাবে কিন্তু হার্ট অ্যাটাক আপনার সিমটম হিসেবে দেখা দিতে পারে, যেমন এই যে এলাকাটা জাস্ট বুকের বোনস যেটা আছে তার নিচ বরাবর যে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বলে আমরা মেডিকেলি, সামটাইমস কিন্তু আপনার পেপটিক আলসার পেইনের মতো কিন্তু আপনার হার্ট অ্যাটাক কিন্তু দেখা দিতে পারে, সিমটম দেখা দিতে পারে। কখনো যদি ইউ আর নট শিওর, আপনার কাছে আনকমফোর্টেবল লাগছে, it is worth to visit a doctor, because if somebody have a heart attack, what is more critical is time. যত দেরিতে আপনি যাবেন ডাক্তারের কাছে দেখা করতে যাবেন, in cardiology says time is muscle.
হোয়াট ইজ দিস? টাইম ইজ মাসল। আপনি আপনার যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, আপনি যত দেরিতে ডাক্তারের কাছে যাবেন, তত বেশি হার্টের মাসলগুলো যত আপনার এগুলো আস্তে আস্তে মারা যাবে, এগুলোর ভিতরে চেঞ্জ হওয়া শুরু করবে। এগুলো যখনই একবার আপনার কার্ডিওমায়োসাইট, হার্টের যে সেলগুলো যেগুলো আছে, একবার যখন মারা যায় এগুলো কিন্তু আর রিজেনারেট করে না। আপনি একটু লেজি থাকলে, না ওকে আই নিড টু ওয়েট সি ইফ ইট গেট হোর্স, দেন দেন ইউ অ্যাকচুয়ালি ড্যামেজিং ইউর হার্ট, এবং আপনার মাসল মারা যাবে। এবং হার্ট অ্যাটাকের একটা কনসিকুয়েন্স যখন আপনার ইনিশিয়াল ট্রিটমেন্টে পড়ে, যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কোনো একটা প্রসিডিউর করবে, আদার আপনাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করবে এবং অথবা আপনাকে বাইপাস অপারেশন হবে। আর যেখানে এই ফ্যাসিলিটিসগুলো নয়, এখানে কিন্তু ওই যে ক্লটগুলোকে ভাঙার জন্য আপনার থ্রোম্বোলাইসিস বলা হয় মেডিকেলি, এই থ্রোম্বোলাইসিস করে কিন্তু এই হার্ট অ্যাটাকের চিকিৎসা দেওয়া হয়। আপনি যত বেশি সময় নেবেন, তত কিন্তু আপনার ততই কিন্তু আপনার মোর মাসল ড্যামেজ হবে। এবং এবং অনেকে কিন্তু আবার বলে বা মাঝে মাঝেই জিজ্ঞেস করে, এই যে ধরুন মাসল ড্যামেজ হলো, এগুলো তো ঠিক করা যাবে, ফিক্স করা যাবে, স্টেম সেল এসেছে, স্টেম সেল হিসেবে কুইক ফিক্সার। ইট ইজ স্টিল লস অফ রিসার্চ গোয়িং অন এ স্টেম সেল, এবং স্টিল ইন রিসার্চ, I would say it is still not in clinical practice. যখন আপনার মায়োসাইটগুলো মারা যায়, তখন কিন্তু এই মায়োসাইটগুলো আর রিজেনারেট করে না, হ্যাঁ। এবং অনেকভাবে কিন্তু এগুলো করার জন্য, বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রতিষ্ঠান, আমি যেটায় কাজ করছি, আমাদের ইম্পেরিয়াল কলেজ লন্ডন ন্যাশনাল হার্ট অ্যান্ড লাং ইনস্টিটিউটে, লাস্ট ইয়ার ইট ওয়াজ ওয়ান অফ আওয়ার রিসার্চ দ্যাট স্কিন সেল থেকে যখন এটা হিউম্যান না, এটা হচ্ছে যে অ্যানিম্যালের স্কিন সেল থেকে আপনার সেল নিয়ে তারপর ল্যাবরেটরিতে এটাকে আপনার কার্ডিওমায়োসাইটে সুইচ করা হলো। তারপর এই অ্যানিম্যালের যে ফেইলিং হার্টের উপর যখন এই মায়োসাইটটা যখন দেওয়া হয়েছে, তখন আফটার হার্ট অ্যাটাক দেন ওই মায়োসাইটগুলো পাম্পিং ফাংশনটা শুরু হয়েছে। এটা কিন্তু এখনও জেনারেল প্র্যাকটিসের ভিতরে, ক্লিনিক্যাল প্র্যাকটিসের ভিতরে কিন্তু আসে নাই। আপনারা যে জিনিসটা আপনাদের জন্য উপকারী, সেটা হচ্ছে যখনই আপনার কাছে মনে হচ্ছে ইউ আর নট ফিলিং গ্রেট উইথ দিস সিমটমস আই হ্যাভ মেনশন, আপনারা তাড়াতাড়ি একজন ডাক্তারের কাছে যাবেন। একজন ডাক্তার জানে, সেটা আপনার যে দেশেই থাকুন, এটা বাংলাদেশে থাকুন, আপনি ব্রিটেন থাকুন, আমেরিকাতে থাকুন বা আফ্রিকাতে থাকুন, ওরা জানে হাউ টু ম্যানেজ দিস with available resources. Your doctor will make decision what to do to help your symptom and what to do with if you had heart attack. এখন বলা যাচ্ছে যে আপনি যদি হার্ট অ্যাটাক হয়, কোন কোন টেস্টগুলো দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে। প্রথমেই বলছি যে কারোই যদি ডাউট থাকে, কোনো ডাক্তারের যদি ডাউট থাকে, সেটা হচ্ছে যে 12 লিড ইসিজি, এবং আপনার বুকে যখন ইসিজি করা হবে তখন ওটা কিন্তু সিমটম, ওইটা হার্টের অ্যাকশনটাকে কিন্তু রেকর্ড করবে। বাট ইসিজি ইজ 100%, নট 100% ডায়াগনস্টিক। সো যখনই আপনার কেউ চেস্ট পেইন নিয়ে যাবে, ইনিশিয়ালি হয়তো ইসিজি চেঞ্জগুলো হয় না, তখন হসপিটালে ভর্তি হওয়ার পরে কিন্তু ডাক্তাররা কিন্তু একটা ব্লাড টেস্ট, ফোন-ইন একটা টেস্ট আছে, ব্লাডের টেস্ট, এটা করে কিন্তু আপনার যদি এটা লেভেলটা যদি নর্মালের চেয়ে বেড়ে যায়, তখন সেক্ষেত্রে মনে হচ্ছে যে আপনাকে অ্যাডমিট করা হবে। তারপরে আপনার যে আরও যে ওষুধগুলো আছে, যে অ্যাসপিরিন, এটা দিয়ে দেওয়া হয়। তারপরে পরবর্তীতে হয়তোবা যেখানে অ্যাভেলেবল রিসোর্সের আছে, হয়তোবা অ্যাঞ্জিওগ্রাম করা হলো, তারপরে অ্যাঞ্জিওগ্রামের পরপর সাথে সাথে ইট ইজ সুইটেবল ফর ডুইং ওপেন আপ ব্লকড আর্টারিজ, পুট এ স্ট্যান্ট ইন, তাহলে ব্লকড আর্টারিকে আনব্লক করে দেওয়া হলো। এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। এবং অনেকেই কিন্তু অ্যাসপিরিন সম্পর্কে জানেন, এবং অ্যাসপিরিনের হচ্ছে যে নর্মালি কাউকে যদি সেকেন্ডারি প্রিভেনশনের জন্য যদি অ্যাসপিরিন দেওয়া হয়, সেটা 75 মিলিগ্রাম করে অ্যাসপিরিন খেতে হয় সেকেন্ডারি প্রিভেনশনের জন্য। কারো যদি সিমটমস অফ হার্ট অ্যাটাক হয়, সেটা 6টা 75 মিলিগ্রামের ট্যাবলেট, যখন এটা ইকুয়ালস টু 300 মিলিগ্রাম অফ অ্যাসপিরিন, এবং সেটা খেয়ে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের সিমটমটাকে, বা আপনি আনটিল ইউ সি এ ডক্টর দ্যাট ক্যান হেল্প।
আর অন্যান্য টেস্টগুলো আছে যেমন echocardiography করা হলো echocardiography is very available anywhere in the world now actually even district general hospital বা আরও পেরিফেরিতেও আপনি যদি যান echocardiography করে কিন্তু echocardiography কিন্তু অনেক ইনফরমেশান দিতে পারে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা তাছাড়া অ্যানজিওগ্রাম ছাড়া আরও অন্যান্য টেস্ট আছে যেমন সিটি স্ক্যানও কিন্তু আপনাকে ইনফরমেশান দিতে পারে তাছাড়া আছে এবং সিটি স্ক্যান প্রায় হচ্ছে যে সিটি স্ক্যানে আপনি যদি করান তাহলে আপনার কী ইনফরমেশান বেশি পাবেন বা কোথায় পাবেন যে কারোই যদি কেউ যদি সিটি করোনারি অ্যানজিওগ্রাম নট নর্মাল সিটি স্ক্যান সিটি করোনারি অ্যানজিওগ্রাম CT coronary angiogram actually is very accurate to look at the heart arteries anatomy মানে কতটুকু ব্লক হয়েছে এটা কি 50% ব্লক হয়েছে নাকি 60 না 70 না 80 না 90% ব্লক হয়েছে you actually very quickly get information about the blockage this is one thing second is like CT coronary angiogram also gives you information of calcium scoring এবং ক্যালসিয়াম স্কোরিংটাও যদি কারো যদি বেশি থাকে এবং সিটি করোনারি অ্যানজিওগ্রাম কিন্তু আপনাকে সেই ইনফরমেশান দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ভাবছেন যে ইউ মাইট হ্যাভ দ্য ব্লকড আর্টারিজ ইউ ওয়ান্ট টু গো ফর টেস্ট দ্যাট ক্যান টেলস ডিটেলস অ্যাবাউট ইউর heart coronary arteries blockage and you don't want to go for an angiogram what are my advice or my suggestion would be if you go for a CT scan with CT coronary angiogram if you go for a CT coronary angiogram with calcium scoring if you do not have even block you will get information on whether you have blockage or if you do not have any blockage but that can detect you have high coronary calcium scoring in that case your doctor make decision about that you might need to control your calcium in heart because it is one of the potential triggers for future blockage or heart attack so this is actually is very useful CT coronary angiogram for knowing your heart because it's non-invasive but problem with CT coronary angiogram if you are diabetic or if you have kidney problems, chronic kidney diseases, that die during the CT coronary angiogram, it goes through the kidney. So if you are diabetic, if you go for a CT coronary angiogram, it will take a bit longer time to pass all these dyes from your pass through your kidney going into the urine. So but your doctor will tell you what to do and you have to just drink plenty of water on that day or after. So I would still say if you're totally you are healthy, you don't want to go for a CT coronary, normal coronary angiogram. If you want to know that future primary prevention, I would suggest you go for a CT coronary angiogram. It can actually detect your blockage in the arteries and also not only coronary if there is big vessels অন্যগুলোতেও যদি কোনো সমস্যা থাকে এবং মাসল সম্পর্কে কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যায় হার্ট মাসল সম্পর্কে সো অ্যানাটমির জন্য হার্টে অ্যানাটমি জানার জন্য সিটি করোনারি অ্যানজিওগ্রাম ইজ ভেরি ইউজফুল তারপর প্রশ্ন আসতে পারে করোনারি যে ট্রেডিশনাল করোনারি অ্যানজিওগ্রাম করা হয় এটির দ্বারা কি 100% ব্লকেজ কি আপনি ইনফরমেশন পেতে পারেন মাই অ্যান্সার ইজ নো সামটাইমস সাবএন্ডোকার্ডিয়াল ভেরি সুপারফিশিয়াল ব্লাড ভেসেলস যেগুলো আছে হার্টের বিভিন্ন লেয়ারে sometimes normal coronary angiogram cannot detect that problem patient complains of just discomfort or chest pain or a bit heaviness so sometimes if you have a good center and those who can do good contrast echocardiography in contrast echo can tells you about that whether you have got subendocardial kind of blockage or ওই জায়গাগুলোতে প্রবলেম আছে কিনা for doing this kind of information the cardiologist who will be doing this contrast echocardiography they need more training more practice and can after training in lots of cases they can actually tell you I think in lots of the developing countries
I think in contrast echocardiography still not in clinical practice. A country like Britain or America or Europe still a contrast echo is actually giving you a lot of information about subendocardial blockage. আমার মনে হয় হচ্ছে এগুলো হচ্ছে টেস্টগুলো। এখন কুইকলি আসি ট্রিটমেন্ট। আমি বলেছি যে ট্রিটমেন্টের জন্য হচ্ছে যে যদি কারো এই ধরনের সিমটমগুলো দেখা দেয়, first treatment you should see a doctor or cardiologist as soon as possible. This is your first step. এবং আপনার বুকে ব্যথা হয়ে গেছে 300 milligram of aspirin, it will not kill you. If you start taking 300 milligram of aspirin, it can actually help you. এবং যত দ্রুত হসপিটালে যাবেন, হসপিটালে যাওয়ার পরে আপনাকে কিন্তু অ্যাঞ্জিওগ্রাম বা ব্লাড টেস্ট করবে, অ্যাঞ্জিওপ্লাস্টি if required, if necessary they will do angioplasty. If it is not suitable, then especially triple vessels disease, then you go for a bypass operation, and অথবা যখন এগুলো অ্যাভেলেবল থাকবে না সেক্ষেত্রে হচ্ছে থ্রম্বোলাইসিস বলা হয়। তো আপনার এগুলো নামগুলো জানার দরকার নেই। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যত কুইক আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন তত কুইক আপনার মাসেলকে আপনি সেভ করতে পারবেন। আমি আবারও বলছি, টাইম ইজ মাসল। ইফ ইউ হ্যাড এ হার্ট অ্যাটাক, দ্য কুইকার ইউ সি এ ডক্টর, দ্য বেটার চান্সেস অফ আউটকাম। বিকজ হার্ট অ্যাটাক যখন হয়, পরবর্তী আপনার যখন অ্যাকুইটলি ম্যানেজ করা হয় তখন ওভার লং টার্ম ইউ ডেভেলপ হার্ট ফেলিয়ার। সো দ্য কুইকার ইউ ভিজিট এ ডক্টর, you actually saving more cardiomyocyte, heart muscle-কে সেভ করছেন, and actually you are reducing the delay you make decision to visit a doctor. There is a risk of dying more heart muscle, damaging more heart muscles, and as a consequence maybe your problem will be fixed by putting a stent in or bypass operation, but you have delayed visiting a doctor. The more muscle will damage, the more muscle will die, and you are at risk of developing heart failure more earlier stage than later. So আপনাদের যখনই মনে হবে কখনো কারো হার্ট অ্যাটাক হয়েছে বা সিমটমগুলো দেখা দিয়েছে, the sooner you could see a doctor, the better would be outcome. এই time is muscle. আরেকটা জিনিস আমি বলছি সেটি হচ্ছে the sooner you see a doctor, the better. So এখন একটা very important জিনিস হচ্ছে যে there are two kind of prevention. আপনার জানা দরকার কিভাবে আপনি প্রিভেন্ট করতে পারবেন। There are two kind of prevention. One is primary prevention, what is secondary prevention. So we should aim for primary prevention. What is primary prevention and what is secondary? We need to know. Secondary prevention is, that's what most of the people start doing in the developing countries. What they do, you had a heart attack, you saw a doctor give you lots of advice, you go for exercise, you go to do some healthy diet, switching to healthy diet and all other, and you take some regular medication, like for instance taking fat cholesterol lowering drugs like statins or aspirin. These are most of the people start in developing countries. These are secondary prevention. You already had a heart attack, but still it is good, still it is helping your heart. What is primary prevention? Anybody like it, from actually you can start from your very early age. Primary prevention, if you can, if you could do, like you didn't had a heart attack or develop symptoms of angina of heart attack, if you can start from that, you are actually helping heart much better. How would you do that? First thing, lots of people actually ignore that, like body weight and height, যেটাকে আমরা বলি যে BMI, এবং আপনারা কিন্তু এগুলো কিন্তু গুগলে যদি আপনারা ঢুকেন আপনারা BMI আপনারা চেক করতে পারেন, BMI, এবং এগুলো BMI আপনি যখন চেক করবেন, যে কারো এই BMI আপনাকে কোন ইনফরমেশন দেবে, BMI আপনাকে ইনফরমেশন দিচ্ছে আপনার এইজ অনুযায়ী, আপনার হাইট অনুযায়ী আপনার বডি ওয়েটটা ঠিক আছে কিনা।
কারো যদি বিএমআই যদি আপনার আন্ডার ইন বিটুইন 18 to 25 থাকে, সেক্ষেত্রে ইউ আর ইন দ্য হেলদি ওয়েট রেঞ্জ অ্যাকর্ডিং টু ইউর হাইট। এবং তারপর হচ্ছে কারো যদি আপনার বিএমআই 25 থেকে 30 যদি হয়, তাহলে ইউ আর ওভারওয়েট। মানে this is not good for your, not only for heart, this is also not good for your brain, your kidney, and your all organs. So this is the overweight. যখন কেউ অবিস হয়ে যান, বিএমআই যখন 30-এর বেশি হয়ে যায় বা 30-এর বেশি যখন হয়ে যায়, they are at risk of having a diabetes. So it's a risk factor for a future heart attack. They are at risk of developing high blood pressure. That's again risk of future heart attack. So the more risk factors you are actually having, actually you are become more risky of having heart attack. Simply controlling your BMI, your weight, you can actually control that. দিস ইজ হচ্ছে এটা হচ্ছে আপনার অবেসিটি রিলেটেড। এখন মানুষ অবেসিটি কী কারণে মানুষ মোটা হয়ে যাচ্ছে? এটার কিন্তু কারণ হচ্ছে ভেরি কমন, হচ্ছে ইফ ইউ আর নট ইন দ্য হেলদি ডায়েট প্ল্যান, দিস ইজ ওয়ান। আপনি যত বেশি আপনার যত বেশি আপনার ফ্যাট জাতীয় খাবার খাবেন, ততই আপনার চর্বি জমার সম্ভাবনা বেশি থাকে এবং আপনি মোটা হয়ে যেতে পারেন। এটি হচ্ছে ভেরি কমন। আরেকটি কারণ হচ্ছে কারো হয়তো বা জেনেটিক কারণে হয়তো বা হতে পারে, সেটা মোটা হয়ে যেতে পারে। আরেকটি হুইচ ইজ ভেরি কমন, এটা ধরেন আপনি বাংলাদেশ বা এই দেশেরগুলো ভিতর দেখতে পারেন, মানুষ কিন্তু রেগুলার যে ওয়াক, যে হাঁটা, এটা কিন্তু রেগুলারলি করতে পারে না। যে একটা মানুষের কতটুকু হাঁটা উচিত। এই লাইক আপনি এই যে ডিভাইসগুলোর কথা আমরা বলেছি, আপনার কোনো যদি ডিভাইস থাকে, they can like record how many steps you have done a day. So for a healthy person, if you do at least 5 days a week, 10,000 steps in a day, এবং এটা হচ্ছে আপনার ideal. If you can do a bit more, that's also good. That actually helps you to keep you in the good আপনার ওয়েটে রাখার জন্য, হেলদি ওয়েটে রাখার হেল্প করে। প্লাস অলসো ইট can help you to control your blood sugar. So because these are all risk factors. So at least 5 days a week. এছাড়া আরও কিছু জিনিস আছে, যে ধরেন আরও কিছু কারণ আছে, সেগুলো অবশ্য বাংলাদেশি পেশেন্টদের ক্ষেত্রে বা বাংলাদেশি যারা আছে, আপনার রিস্ক ফ্যাক্টর, আপনার জেনেটিক্স। Unfortunately, there is not a good data or study or survey why people in Bangladesh having heart attack in a younger age. Why that many people in Bangladesh having that kind of a heart attack, and this is something we don't know the answer. This is why I'm very, very, very interested in. এবং আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে being a Bangladeshi working in the UK, I think this is something my interest in focusing in. If we can involve the healthy volunteers to genome sequencing, genetic analysis, we actually can get the answer. এবং শুধু অ্যান্সারে পাবো না, এবং ধরেন আজকে যেটা আমরা ওষুধ খাচ্ছি, যে অথবা ব্লাড প্রেশারের জন্য আমরা সবাই একই ওষুধ খাচ্ছি, ওভার টাইম ইন ফিউচার ইউ মাইট সে when the personalized medicine will be in practice, you will see হয়তো বা একেবারে জেনেটিক্স একরকম, ধরেন একজনের জন্য যে ব্লাড প্রেশারের ওষুধটা কাজ করছে, এটা সেম ব্লাড প্রেশার একই মানুষের জন্য কাজ করবে না। সো আমরা যখন জেনেটিক ডেটাগুলো যখন পাবো, সেক্ষেত্রে হয়তো বা মানে এই যে ম্যানেজমেন্টগুলো যেগুলো আছে, এগুলো হয়তো বা আরও বেটার হবে। তবে আমাদের উই শুড বি মোর অপটিমিস্টিক। প্রবলেম আছে, আপনার যদি ইন্টারেস্ট থাকে, আপনি যদি সিরিয়াস থাকেন, আপনি যদি আপনাকে মনে করেন যে আপনি হেলদি ডায়েটে যাবেন, অ্যাটলিস্ট 5 portion of fruits and vegetable a day, আপনি যে ভাত যেটা খাবেন, হ্যাঁ, মনে রাখবেন আপনার ভাত হচ্ছে সোর্স অফ কার্বোহাইড্রেট। ধরেন ভাত বা আটা বা পাউরুটি, এগুলো যেগুলো আছে, এগুলো সোর্স অফ কার্বোহাইড্রেট। ফর ইউ হেলদি লাইফ, ইউ শুডন্ট ক্রস over 70% of your energy source
or not under 40%. So it should be between 40 to 70% of your daily intake. So আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি ভাতের কারণে হয়তো বা দুই বেলা ভাত খাচ্ছে, এটা হয়তো বা তাকে ওবেসিটির জন্য একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। এখন আপনি যদি আপনার দুপুরে খাওয়া যেটা আছে সেটা যদি আপনি সেটাকে যদি সুইচ করে যদি আপনি একটা হেলথ আপনি ভেজিটেবল দিকে যদি আপনি সুইচ করতে পারেন, খুব অল্প পোর্শনে হয়তো বা অল্প ভাত খেলেন বা মোর ভেজিটেবলস ফ্রুট ভেজিটেবল খেয়ে যদি আপনার ডায়েট স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন, এবং আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন কোন ডায়েট স্টাইল ইজ দ্য বেস্ট ডায়েট স্টাইল ইন দ্য ওয়ার্ল্ড, I would say if you switch to Mediterranean diet style, you can Google that. You can actually find that kind of information. What Mediterranean diet contains. এবং আমার কাছে মনে হয় কি মানে আপনি যতটুকু নিজেকে এডুকেট করতে পারবেন, হ্যাঁ, তত বেশি কিন্তু আপনি প্রাইমারি প্রিভেনশন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা। 10,000 আপনার স্টেপস এ ডে করার জন্য আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, আপনাকে কোনো জিম মেম্বারশিপ নিতে হবে না। আপনি সিম্পলি আপনি বাসায় যাচ্ছেন যেখানে হয়তো বা 1.5 মাইল আপনার বাসা দূরে, আপনাকে গাড়িতে করে যাওয়ার প্রয়োজন নেই, আপনাকে বা কোনো ভেহিকলসে যাওয়ার দরকার নেই। আপনি সিম্পলি ইফ ইউ স্টার্ট ওয়ার্কিং দ্য a mile and a half on walking, that actually you can help yourself. আমার মনে হয় আপনার এই ইনফরমেশনটুকু থেকে আপনারা আপনাদের হেলদি লাইফস্টাইলের জন্য কাজে লাগাতে পারবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।